আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে আজকের এই বিশেষ লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা প্রিপজিশনের বেসিক থেকে একটু আলোচনা করার চেষ্টা করব। আজকে এতদিন বা গতকালকের ক্লাস পর্যন্ত আমরা অনেকটা এমসিকিউ টাইপের প্র্যাকটিস করেছি। আজকে আমরা একটু একাডেমিক বেসড করে, অর্থাৎ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা বা যারা নতুন এইচএসসি তে ভর্তি হবা অর্থাৎ কলেজে ভর্তি হবা, আসলে তাদেরকে ডেডিকেটেড করে আজকের এই ক্লাসটি। এবং তোমাদের এইচএসসি পরীক্ষাতে প্রিপজিশন থেকে আমরা জানি যে 5 মার্কসের কোশ্চেন থাকে। তো সেই প্রিপোজিশনটা আসলে কিভাবে পড়লে আমাদের জন্য উপকারী হবে এবং প্রিপোজিশন থেকে কিভাবে প্রশ্নটা আসে সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে একটু আলোচনা হবে এবং বেসিক থেকে খুব খুব আলোচনা হবে। ঠিক আছে, তো দেখো প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা জানি যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশনের যে এই প্রি মানে কি বলো তো? পূর্বে। প্রি মানে হচ্ছে পূর্বে। আচ্ছা, প্রি মানে হচ্ছে পূর্বে। আচ্ছা, এখন কথা হচ্ছে পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান। অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে। তার পূর্বে বলতে এটা হবে হচ্ছে নাউনের পূর্বে। অর্থাৎ একটা শব্দকে যদি মানে একটা শব্দ অর্থাৎ এই যে অফ, অ্যাট, অন, ইন, এই প্রত্যেকটা বিষয় ঠিক তখনই প্রিপজিশন হিসেবে ব্যবহার হবে যখন এর পরে আমি একটা নাউন পাবো। সহজ কথায় যদি এই যে অন, এই অনের পরে আমি একটা নাউন পেয়েছি তাহলে এটা একটা প্রিপজিশন। টু, টু এর পরে একটা নাউন পেয়েছি, এটা প্রিপজিশনে কাজ করেছে। বাই এর পরে নাউন পেয়েছি, এটা প্রিপজিশনে কাজ করেছে। বাট আমি যদি বলি যে দে ওয়েন্ট ডাউন, ঠিক আছে, তো ডাউনের নিচে আন্ডারলাইন করা থাকলো। এখন দেখো আমরা যখন প্রিপজিশনের লিস্ট পড়ি অনেক সময় দেখবা বিভিন্ন বইতে প্রিপজিশনের একটা আলাদা লিস্ট করা থাকে। তো সেই লিস্টে একটা ডাউন শব্দটাও থাকে। তো বিষয়টা হচ্ছে ডাউন প্রিপজিশন হিসেবে এখানে ব্যবহার করছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? তো প্রিপজিশনের শর্তটাই হচ্ছে তারপর একটা নাউন থাকতে হবে, তাই না? যেহেতু আসলে এরপরে কোনো নাউন নাই, দেখো এরপরে কোনো নাউন নাই, তার মানে কি এই ডাউনটা আসলে এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহার হয় নাই। তোমরা যখন দেখবা যে এই সকল অ্যাসার্টিভ সেন্টেন্সে বা ইম্পারেটিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ সেন্টেন্সে প্রিপজিশন যখন যখন বাক্যের শেষে ব্যবহার হবে এবং পরে একটি ফুল স্টপ থাকবে, তখন এই প্রিপজিশনটা আসলে প্রিপজিশন না, এটা হচ্ছে একটা অ্যাডভার্বের মতো কাজ করে। বুঝছো? এটা কিসের মতো কাজ করবে? একটা অ্যাডভার্বের মতো কাজ করবে। অর্থাৎ প্রিপজিশন হওয়ার প্রধান শর্তটাই হচ্ছে সে তার পরে একটা নাউনকে গ্রহণ করবে এবং সেই নাউনটাকে কি করবে, পুরো বাক্যের সাথে আসলে কানেক্ট করবে। বুঝছো প্রিপজিশন বিষয়টা? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখো আমরা এখানে কিছু উদাহরণ দেখলাম। এখন দেখো প্রিপজিশনের বিভিন্ন মানে আমাদের একাডেমিকে কিছু বেসিক কিছু প্রিপজিশন যদি পড়ো তাহলে সেখান থেকে তোমরা কমন পাবো মোটামুটি। লাইক ধরো সবচেয়ে বেশি আসে কি আমাদের একাডেমিকে, আমি যদি বলি অফ আসে, ফর আসে, অ্যাট, ইন, অন, টু, ঠিক আছে, উইথ, অ্যারাউন্ড, অ্যারাউন্ড, অ্যাবাউট, মানে এই যে বিষয়গুলা দেখবা এই বিষয়গুলো থেকেই প্রিপজিশনটা আমাদের একাডেমিকে, অর্থাৎ একাডেমিকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের যে কোশ্চেন গুলো তোমরা করো, তো সেই এইচএসসি তে আসলে এইখান থেকে সবচেয়ে বেশি আসে। দেখা যায় কি যে এই প্রিপজিশন গুলো থেকে সবচেয়ে বেশি আসে এবং আমরা যখন পড়বো, তো প্রিপজিশন কিন্তু অনেকগুলা, ঠিক আছে, 43টার মতো প্রিপজিশন আছে, আরো আছে, বিয়ন্ড আছে, আউট অফ আছে, অনেক কিছু আছে। তো ওই প্রিপজিশন গুলার চেয়ে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার একাডেমিকের জন্য সেটা হচ্ছে এই কয়েকটা প্রিপজিশন। তো আমরা এই প্রিপজিশন গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং কোথায় কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখার চেষ্টা করবো। আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রিপজিশনটা আমরা ব্যবহার করব, এই প্রিপজিশনটা আসলে তিনটা ভাবে ব্যবহার হবে। তিনটা ভাবে। ধরো প্রথম যে ভাগটা সেটা হচ্ছে তোমাকে অর্থ বুঝতে হবে। প্রথম ভাগটা হচ্ছে তোমাকে অর্থ বুঝতে হবে বাক্যে, সেই অর্থ অনুযায়ী অর্থাৎ প্রিপজিশন গুলোর অর্থ অনুযায়ী তোমাকে বাক্যে অ্যাপ্লাই করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে কিছু রুলস অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কিছু রুলস লাইক দিন তারিখের পূর্বে কি বসবে, মাস বছরের পূর্বে কি বসবে, এগুলো হচ্ছে কিছু রুলস বেসিসে। এখান থেকে তোমার প্রশ্ন আসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লাস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে প্রচুর প্রশ্ন আসে। অর্থাৎ এই যে প্রিপজিশনটা তোমাদের একটা গল্প আকারে দিবে, তাই না? এই গল্প আকারে দেওয়ার ক্ষেত্রে দেখবা হয় গল্পটা তোমার মিনিং বেস কোনো গল্প থাকবে, নয়তোবা তোমার গল্পটাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের খুব ভালো ব্যবহার থাকবে। মোদ্দা কথা হচ্ছে আমাদের প্রিপজিশন একাডেমিকে এই তিনটা ভাগে আমাকে পড়তে হবে। একটা অর্থ বুঝে পড়তে হবে, রুলস বুঝে পড়তে হবে, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা আমাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রিপজিশনের যে একটা গাইডলাইন আর কি, যে তুমি প্রিপজিশনটা আসলে কয়টা ভাগে ভাগ করে পড়বা। তাহলে ভাগ কয়টা থাকবে আমাদের? তিনটা। তিনটা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তিনটা ভাগের ক্ষেত্রে যে প্রথম যে ভাগটা একটু অর্থ বোঝা, ঠিক আছে, এই প্রিপজিশনের যে অর্থ বোঝা, আচ্ছা,
সে অর্থ বোঝা বা প্রিপোজিশনের যে গল্পটা বোঝা, সে গল্পের যদি ধারাবাহিকতা বা ফ্লো যদি ধরতে পারো, ঠিক আছে, তাহলে এই প্রিপোজিশনটা পড়া তোমার কাছে একটু সহজ হবে। আমরা প্রথমে দেখবো আসলে একটা অন, দেখো তোমরা একটা চিত্র দেখতে পারতেছো, চিত্রের উপরে অন রয়েছে আর হচ্ছে অ্যাবোভ এবং ওভার রয়েছে, তাই না? দেখো, অন বিষয়টা আসলে কখন বলবে, মানে অন প্রিপোজিশনটা অর্থ হচ্ছে, দেখো এই যে গোল দাগটা, এইটা হচ্ছে তার তল, তাই না? যখন দেখবা কোনো একটা বস্তু বা কোনো একটা নাউন তার তল স্পর্শ করে আছে, তল স্পর্শ করে আছে বলতে কি বোঝায়, ধরো এই যে পেন, ঠিক আছে, পেনটা বললাম কি আমার হাতে রাখলাম, তো দেখো পেনটাকে যখন আমি হাতে রেখেছি, তখন সেই পেনটা কি আমার হাতের তল স্পর্শ করে আছে না? হ্যাঁ। আছে। এরকম যখন দেখবা তল স্পর্শ করে থাকবে, তখন তার মানে এখানে হচ্ছে অনের একটা ব্যবহার আছে। যখন ধরো, এই ধরো যে আমার মাথার উপরে লাইট আছে, বাট লাইটটা কি আমার মাথার যে তল, সেই তল কি স্পর্শ করে আছে? না, না, উপরে আছে। নাই। তার মানে এখানে আমি অন বসাবো না, অন বাদে অন্য কোনো কিছু একটা কিছু বসবে। তবে সহজ কথায় যখন দেখবো কোনো কিছু তল স্পর্শ করে থাকবে, তল স্পর্শ করে থাকবে, ঠিক আছে। লাইক ধরো যে বললাম যে হি পুট দা বুক, ঠিক আছে, ড্যাশ দা টেবিল। আচ্ছা, এখন জাস্ট অর্থটা বোঝার চেষ্টা করো। দেখো আমি যখন একটা বই একটা টেবিলে রাখবো, তখন সেই বইটা অবশ্যই টেবিলের কি স্পর্শ করে থাকবে, তল স্পর্শ করে থাকবে। তো সেই অর্থে আমরা আসলে এখানে সবসময় কি দিব, অন দিব। আর তল স্পর্শ করে ছাড়া অর্থাৎ উপরে বুঝাতে, ঠিক আছে, উপরে অর্থাৎ আমার তল স্পর্শ করে নাই, লাইক লাইট, আবার ফ্যান হইতে পারে যেটা আমার উপরে রয়েছে, এই যে তল স্পর্শ করে ছাড়া যখন থাকবে, তখন আমি দুইটা প্রিপোজিশন ইউজ করতে পারি। একটা হচ্ছে ওভার, আর একটা হচ্ছে কি অ্যাভো। আমি কখন ওভার ব্যবহার করব আর কখন অ্যাভো ব্যবহার করব, এইটা নিয়ে অনেক সময় আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে। আচ্ছা, দেখো, ওভারের ক্ষেত্রে আর অ্যাভোভের ক্ষেত্রে, আচ্ছা, এইখানে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা হচ্ছে গতিশীলতা নিয়ে, ঠিক আছে। অর্থাৎ একটা জায়গাতে আমার গতিশীলতা থাকবে, আরেকটা জায়গাতে গতিশীলতা থাকবে না। আচ্ছা, দেখো আমার মাথার উপরে যখন লাইট আছে, লাইটের কি কোনো গতি আছে? জি না, না। কোনো গতি নেই। নাই। বাট আমার মাথায় ধরো একটা ফ্যান আছে এবং ফ্যানটা চলতিছে, তাহলে সে ফ্যানের কি একটা গতি আছে? ফ্যান। ফ্যানের একটা গতি না, আছে না, সে ঘুরতেছে, ঘূর্ণন গতি আছে। আছে। আবার ধরো যে আমার মাথার উপর দিয়ে, ধরো যে ঢাকা শহরের উপর দিয়ে একটা প্লেন উড়ে গেল, প্লেনটা যখন উড়ে যাচ্ছে, তো তার মধ্যে একটা গতি আছে না, গতিশীলতা আছে। আছে। তো দেখো প্লেনটা যখন উড়ে যাচ্ছে, সে সে কিন্তু ঢাকার মাটিকে আর স্পর্শ করে যাচ্ছে না, তল স্পর্শ করতেছে না, আমার তল থেকে ওপরে যাচ্ছে। তাহলে আমি দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে লাইটের মতো স্থির থাকবে, তার কোনো গতি নাই, ঘুরতে পারে না, চলতে পারে না, যে ল্যাংড়া। আরেকটা হচ্ছে কি, আমার ফ্যানের মতো বা প্লেনের মতো আমার মাথার উপরে থাকবে, কিন্তু আমার মাথাকে স্পর্শ করবে না, তার একটা গতিশীলতা থাকবে। এই যে গতিশীলতা আর গতিহীনতা, এইটার উপর ডিপেন্ড করে আমাদেরকে এই দুইটা ভাগে ভাগ করছে। ধরো যেটা থাকবে গতি, গতি বুঝাইলে আমি দিব ওভার, যার গতিশীলতা আছে সেখানে দিব ওভার। আর যেটা অ্যাভব মানে স্থির, ঠিক আছে, সেখানে দেব আমি অ্যাভব। ধরো আমি দুটো সেন্টেন্স লিখি, সেন্টেন্স দুটো হচ্ছে যে দেয়ার ইজ আ লাইট, ঠিক আছে, লাইট ড্যাশ মাই হেড, ঠিক আছে। আমি বললাম যে আমার মাথার উপরে একটা লাইট আছে, তাহলে মাথার উপরে লাইট থাকা মানে কি, মাথাকে তার অবশ্যই স্পর্শ করে না, মাথার তল স্পর্শ না করে, এবং লাইটের কোনো গতি নাই, তাহলে আমি এখানে কি দিব, ওভার দিব না অ্যাভব দিব? অ্যাভব। অ্যাভব দিব। গুড। আচ্ছা, অ্যাভব দিব। আর আমি ধরো বললাম যে দা প্লেন, ধরো বললাম দা প্লেন ফ্লিউ ড্যাশ দা পদ্মা, ধরো পদ্মা নদীর ওপর দিয়ে একটা প্লেন উড়ে গেল, ঠিক আছে। তাহলে যখন একটা নদীর ওপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, সে তো আর নদীর তল স্পর্শ করে নাই, তার মানে কি, তার একটা গতিশীলতা আছে, এবং গতিশীলতা থাকলে আমি কি দিব, ওভার। আবার। ওভার দিব। আচ্ছা, এই গতিশীলতা বাদেও আরেকটা ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি, সেই ওভারটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোনো কিছু ঢেকে দেওয়া, ঠিক আছে। ঢেকে দেওয়া বলতে ধরো তোমার খুব শীত লাগতেছে, খুব ঠান্ডা লাগতেছে, যখন শীত লাগে বা আমাদের ঠান্ডা লাগে, আমরা কি কম্বল গায়ে মুড়ি দিয়ে একদম ঢেকে দিই না নিজেকে? আবার ধরো আহ বাইরে বৃষ্টি হচ্ছে, আমি আমব্রেলা ইউজ করব, মানে ছাতা ইউজ করব। তো ছাতার কাজটা কি, আমাকে ঢেকে দেওয়া না বৃষ্টি থেকে পুরোটা? হ্যাঁ। জি। তো দেখো, মানে এখানে কিন্তু তলও স্পর্শ করতেছে, আবার আমাকে ঢেকেও দিচ্ছে, আবার কোনো জায়গায় ছাতার মতো তল স্পর্শ করতেছে না, আবার আমাকে ঢেকে দিচ্ছে।
সহজ কথায় ঢেকে দেওয়া অর্থে আমরা বোঝাবো হচ্ছে ওভার। ধরো আমি বললাম যে আহ, বললাম যে হি পুট, আচ্ছা হি পুট ওয়ার্ম ক্লোথ, ওয়ার্ম ক্লোথ, আচ্ছা হি পুট ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট ড্যাশ হিজ বডি। দেখো সে বডিতে কি হলো, ব্ল্যাঙ্কেট একটা কাঁথা কম্বল রাখলো, তাহলে সেই অর্থে আমি কি দেবো, ঢেকে দেওয়ার অর্থে আমি দিব হচ্ছে cover, ওভার। আবার ধর ইউজ করলাম যে উই ইউজ, উই ইউজ ড্যাশ, আচ্ছা উই ইউজ ড্যাশ আমব্রেলা, ঠিক আছে, আমব্রেলা ড্যাশ আওয়ার হেড ডিউরিং রেইন, ঠিক আছে। আচ্ছা গ্যাপটা কিন্তু এখানে হবে না, লাইক উই ইউজ আমব্রেলা ড্যাশ আওয়ার হেড ডিউরিং রেইন। যখন আমি আমব্রেলাটা ব্যবহার করতেছি আমার হেডের উপরে, তার মানে কি আমাকে একটা ঢেকে দিচ্ছে, ঢেকে দেওয়া অর্থে আমি এখানেও একটা কি ব্যবহার করব, একটা ওভার ব্যবহার করব। ওভার। এ হচ্ছে অন, অ্যাবোভ আর ওভারের যে ব্যবহারটা, সহজ কথায় তল স্পর্শ করে থাকলে আমি অন ব্যবহার করব। লাইক আমি কোথাও বসে আছি, তার মানে কি আমি চেয়ারের তলটা স্পর্শ করে আছি, আমি সেখানে আমি অন ব্যবহার করব। আর তল স্পর্শ না করে ওপরে যদি গতিশীলতা বোঝায়, ওপরে যদি গতিশীলতা বোঝায় এবং ঢেকে দেওয়া অর্থ বোঝায় তাহলে আমি ওভার দিব। আর যদি ওপরে স্থির অর্থ বোঝায় তখন আমি কি দিব, অ্যাভব দিব। এটা বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা দেন এখানে দেখো আরো কিছু প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে ইনটু, খুবই গুরুত্বপূর্ণ, ইনটু আর হচ্ছে আউট অফ। আচ্ছা ইনটু আর আউট অফ বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করো। যখন তুমি একটা সেন্টেন্স পড়তেছো বা তোমাকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজের একটা পার্টে গিয়ে তুমি দেখলা যে একটা লোক একটা বাড়িতে প্রবেশ করতেছে, প্রবেশ করে আবার বের হয়ে আসছে। আবার ধরো যে তুমি একটা শপিং মলে গেলা, শপিং মলে প্রবেশ করলা, আবার শপিং শেষ করে বের হয়ে গেলা, ঠিক আছে। একই এরকম ভাবে যখন তুমি একটা কোনো কিছুতে প্রবেশ করবা, প্রবেশ করার সময়তে তোমার একটা গতি থাকবে, গতি থাকা মানে টু, আর প্রবেশ করলা মানে ইন, অর্থাৎ কোনো জায়গায় প্রবেশ করা অর্থে, কোনো জায়গায় প্রবেশ করা অর্থে আমরা ইউজ করব হচ্ছে কি ইনটু। আর সেই জায়গা থেকে বের হওয়া অর্থে আমি ইউজ করব হচ্ছে আউট অফ। বের হওয়া অর্থে ইউজ করব হচ্ছে আউট অফ। ধর আমি বললাম, আচ্ছা এটা মুছে দেই, ধর আমি বললাম যে দা ম্যান ওয়েন্ট ড্যাশ দ্য ব্যাংক অ্যান্ড again ব্যাক ড্যাশ টাকা, ঠিক আছে, এই ওয়েন্ট ব্যাক ওয়েন্ট। আচ্ছা এখন দেখো দ্য ম্যান ওয়েন্ট ড্যাশ দ্য ব্যাংক মানে কি, সে হচ্ছে প্রবেশ করতেছে, তার মানে আমি কি দিব, ওয়েন্ট ইনটু দ্য ব্যাংক। আর সেই ব্যাংক থেকে সে টাকা নিয়ে ধরো বাহির হয়ে যাচ্ছে, সে বাইর হওয়া অর্থে আমি দেব হচ্ছে আউট অফ টাকা বা আউট অফ ব্যাংক। এগেইন ওয়েন্ট আউট অফ ব্যাংক হবে এখানে, ঠিক আছে। মানে একবার ব্যাংক থেকে ব্যাংকের ভেতরে প্রবেশ করলো, আর একবার হচ্ছে ব্যাংক থেকে বাইর হয়ে গেল। এই যে প্রবেশ করা বাইর হয়ে যাওয়া, সেই অর্থে আমি দিব হচ্ছে কি, একটা জায়গায় ইনটু দিব, একটা জায়গায় আউট অফ দিব। ইনটু আর আউট অফটা বুঝছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তারপরে দেখো এখানে একটা জিনিস দেখবা, ইনের ব্যবহারটা লক্ষ্য করবা। দেখো ইন কখন বসবে আর হচ্ছে থ্রো কখন বসবে, দুইটাই বাক্যের মাঝে রয়েছে। যখন দেখবা কোনো কিছু ভেতরে অবস্থান করতেছে, ভিতরে অবস্থান করতেছে, তখন আমি দেখাবো হচ্ছে ইন। ভিতরে অবস্থান বোঝাতে ইন, লাইক ধরো আমি বাসার ভেতরে অবস্থান করতেছি, তার মানে কি ভেতরে বসে আছি, অফিসের ভেতরে বসে আছি, তাহলে সেই অর্থে আমি হচ্ছে ইন ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর লাইক ধরো যে আমি পকেটে টাকা রাখবো, যে আই পুট মাই মানি ড্যাশ মাই পকেট, ঠিক আছে। লাইক ধরো যে বললাম আই 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 গ্যাদার, ধরো কালেক্ট করে গ্যাদার মাই মানি ড্যাশ মাই পকেট। ধরো টাকা পাইলাম, সে টাকা পাওয়ার পরে আমার পকেটে টাকাগুলো রাখলাম। তো দেখো পকেটে যখন রাখবো মানে কি, পকেটের ভিতরে রাখবো। এটা তো আর এমন না যে তো পকেটের তল স্পর্শ করতেছে বা পকেট থেকে উপরে রয়েছে, না, পকেটের ভিতরে। এই ভিতরে বুঝাইতে আমি তখন হচ্ছে ইন ব্যবহার করবো। মানে এই টপিকগুলো আসলে বোঝার জন্য তোমার ওই গল্পে আসলে সেন্সটা বুঝতে হবে,
ঠিক আছে। আচ্ছা, এখানে ব্যবহার করবো ইন। তারপরে যে থ্রো এর ব্যবহারটা দেখো, থ্রোটা হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে, কোনো কিছুর ভিতর দিয়ে, কোনো কিছুর ভিতর দিয়ে যদি যাতায়াত করা বোঝায়, ঠিক আছে। এক ধরো দুইটা বন্ধু গল্প করতে করতে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, ওখানে আমি কি লিখবো হচ্ছে দ্য টু ফ্রেন্ড, ওখানে আমি লিখবো হচ্ছে কি টু ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস ওয়েন্ট ড্যাশ দ্য জাঙ্গল, ঠিক আছে। দ্য দ্য টু ফ্রেন্ডস ওয়েন্ট ড্যাশ দ্য জাঙ্গল মানে কি, দ্য টু ফ্রেন্ডস এই জঙ্গলের ভেতর দিয়ে তারা হচ্ছে যাচ্ছে, সে ভেতর দিয়ে যাওয়া অর্থে আমরা থ্রো ইউজ করব, এটা হচ্ছে থ্রো ইউজ করবো। তো এটা হচ্ছে ওভার, অ্যাবভ, অন, ইনটু, আউট অফ, আর হচ্ছে ইন থ্রো, এটা হচ্ছে একটা ব্যবহার। আর তারপরে আমাদের যেটা লাগবে দেখো, এই যে গোল দাগটা, এই পুরো গোল দাগের নিচে রয়েছে কি আন্ডার, বিলো, আর হচ্ছে বিনিথ, অর্থাৎ নিচে প্রবেশ, নিচে বোঝাতে, ঠিক আছে। নিচে বোঝাতে আমরা এই প্রিপোজিশন গুলো ব্যবহার করি। এই প্রিপোজিশন গুলো আরো অর্থ আছে, সেটা আমরা নেক্সট স্লাইড গুলোতে দেখবো, যে আন্ডার, বিলো এবং বিনিথ। আচ্ছা, দেন দেখো আমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ইন, অন আর অ্যাট এর একটা সময় কেন্দ্রিক ব্যবহার রয়েছে, একটা সময় কেন্দ্রিক ইন, অন, অ্যাট এর একটা ব্যবহার রয়েছে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা অনেক সময় ভুল করে থাকি। দেখো, মনে রাখবা, দিন তারিখ, দিন তারিখ, মাস, বছর, ঋতু, ঠিক আছে। মাস, বছর, ঋতু, আর একটা হচ্ছে স্পেসিফিক টাইম, স্পেসিফিক টাইম। ধরো ধরো অর্থাৎ তুমি যখন দেখবা কোনো একটা সময় দ্বারা দিনকে রিপ্রেজেন্ট করতেছে, কোন একটা সময় দ্বারা তারিখকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে আমি সেখানে দিব হচ্ছে অন। লাইক ধরো আমি বললাম যে আই ওয়াজ বর্ন ড্যাশ 13th July ড্যাশ 2023, অর্থাৎ একটা ব্যক্তি জুলাই মাসের 3 তারিখে 2023 সালে জন্মগ্রহণ করছে। এখন দেখো, এখানে রয়েছে কি আমার তারিখ রয়েছে নাকি মাস রয়েছে বলো তো? তারিখ রয়েছে। তারিখ রয়েছে, মানে আমার হচ্ছে গভীরে যাইতে হবে, জুলাই বড় নাকি আমার তারিখটা বড়। তো এখানে রয়েছে আমার একটা জুলাই মাসের তারিখটাকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে তারিখ যখন থাকবে তখন আমরা বসাবো হচ্ছে অন। আর পরবর্তীতে দেখো একটা নির্দিষ্ট সালকে রিপ্রেজেন্ট করতেছে বা একটা নির্দিষ্ট বছরকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে আমি এখানে ব্যবহার করব কি, ইন। ইন ব্যবহার করব। আচ্ছা, এটা গেলে হচ্ছে মাস, বছর। আবার ধরো যে বললাম যে আই ওয়েন্ট অন এ জার্নি, জার্নি ড্যাশ দ্য স্প্রিং, মানে বসন্তকালে ধরো বললো যে আমি একটা জার্নিতে গিয়েছি, তাহলে বসন্তকাল এটা কিসের নাম? ঋতু। ঋতুর নাম। তাহলে ঋতুর নামের পূর্বে কি বসাবো? ইন। ইন বসাবো, ঠিক আছে। এরকম দেখবা এই প্রশ্নগুলো অনেক সময় পাবা। আর খুবই স্পেসিফিক টাইম, লাইক ধরো যে বললাম আওয়ার ক্লাস স্টার্টস ড্যাশ 10 PM। দেখো 10 PM কি একটা খুবই নির্দিষ্ট একটা সময়, খুবই নির্দিষ্ট একটা সময় এবং খুবই ক্ষুদ্র একটা সময়। তো এই সময়গুলোর ক্ষেত্রে আমরা বুঝাবো হচ্ছে এক, ঠিক আছে। অর্থাৎ দেখো, অন থাকবে আমার দিন তারিখের পূর্বে, আমার মাস, বছর এবং ঋতু, ঋতুর পূর্বে থাকবে আমার ইন, এবং স্পেসিফিক কোন টাইমের ক্ষেত্রে আমার থাকবে হচ্ছে এক। এখন আরেকটা বিষয় এখানে লক্ষ্য করবা, আমরা ধরো 24 ঘন্টা একটা দিন, একটা দিনকে কয়টা ভাগে ভাগ করো বলো তো? 3 ভাগে। 3 ভাগে, কি কি ভাগ? জানি মর্নিং, নোন, তারপর আফটারনুন, আর কি নাইট, তারপর নাইট, তুমি তো 3 ভাগ হ্যাঁ বলছো। নাইট। আচ্ছা, দেখো আমরা মোট 8টা ভাগে ভাগ করি, বুঝছো? একটা দিনকে বা একটা সময়কে আমরা মোট 8 ভাগে ভাগ করি। 8টা ভাগ কি কি আমরা লক্ষ্য করি? প্রথমে একদম উষা লগ্ন, সেটাকে বলা হচ্ছে ডন, ঠিক আছে। একদম উষার মানে প্রভাত বেলা। ডনের পরে আমার আসে হচ্ছে মর্নিং, ঠিক আছে, সকালবেলা। আচ্ছা, সকালের পরে আমার কি আসে বলো তো? দুপুর। আচ্ছা, সকালের পরে আসে দুপুর। দুপুর মানে কি? নুন। আফটার, আচ্ছা নুন, হ্যাঁ গুড, নুন। দুপুরের পরে কি আসে? দুপুরের পর হুম, সন্ধ্যা। বিকাল বিকাল।
বিকেল। হ্যাঁ, বিকাল তার আছে। দুপুরের পরে বিকেলের ইংরেজি কি? আফটারনুন, তাই না? আফটারনুন। আচ্ছা, নুন গেল, আফটারনুন গেল। আচ্ছা, বিকেলের পরে কি আসবে? সন্ধ্যা। সন্ধ্যা। আচ্ছা, সন্ধ্যার আগে একটা ইভেন- সময় থাকে, অর্থাৎ মানে বিকাল বেলা সন্ধ্যাবেলা মাঝখানে, একদম গোধূলি লগ্ন, আমরা বাংলায় যেটা বলি গোধূলি লগ্ন, এটাকে বলা হচ্ছে ডন, ডাস্ক। ঠিক আছে, ডাস্ক। দেন আসে হচ্ছে আমাদের ইভেনিং। ইভেনিং সন্ধ্যাবেলা। আচ্ছা, কয়টা হলো? 6টা। কয়টা হইলো? আচ্ছা, আর দুইটা এখন লক্ষ্য করো। দেন আসে আমাদের সন্ধ্যার পরে কি আসে? রাত। রাত আসে। আমি লিখি নাইট, ইজ নাইট। দেন রাতের পর হচ্ছে গভীর রাত, তাই না? লেট নাইট। মধ্যরাত। লেট নাইট। তো মোটামুটি 8টা ভাগে আমরা হচ্ছে দিনটাকে ভাগ করি। এই 8টা ভাগের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রিপোজিশনের ব্যবহারটাই আসলে এখানে দেখার চেষ্টা করব। দেখো, ডনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, অ্যাট ডন। ঠিক আছে। মর্নিং এর ক্ষেত্রে ইন দা মর্নিং। মর্নিং এর ক্ষেত্রে কিন্তু আবার দা বাদে দিও না, ইন দা মর্নিং। নুনের ক্ষেত্রে অ্যাট নুন। আফটারনুনের ক্ষেত্রে ইন দা আফটারনুন। ডাস্কের ক্ষেত্রে অ্যাট ডাস্ক। ইভিনিং এর ক্ষেত্রে ইন দা ইন দা ইভিনিং। ইভিনিং। আর নাইটের ক্ষেত্রে কি হবে? অ্যাট অ্যাট নাইট। নাইট। লেট নাইটের ক্ষেত্রেও অ্যাট নাইট। এটা হচ্ছে আমাদের দিনের যে 8টা ভাগ, সেই 8টা ভাগের পূর্বে আমরা আসলে কোন প্রিপোজিশনটা বসাবো সেটার বিষয়। তো এই যে একটা জিনিস বসাইলাম, দিনের একটা ভাগ, একটা ভাগ, ঠিক আছে, এইটার আবার একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? ধরো, এখানে খুব স্বাভাবিক একটা সেন্টেন্স দিল যে আই ওয়াক আর্লি ইন দা মর্নিং, মানে আমি খুব স্বাভাবিক, মানে সকালবেলা উঠি। বাট তোমাকে যখন একটা নির্দিষ্ট দিনের কথা বল, নির্দিষ্ট দিন বলতে অর্থাৎ পার্ট অফ এ ডে, আমি উদাহরণ দিই। ধরো যে বললাম, হি ওয়েন্ট দেয়ার ড্যাশ দ্য ইভিনিং, ড্যাশ দ্য ইভিনিং অফ মানডে। ঠিক আছে। আচ্ছা, এই সেন্টেন্সটার মানেটা কি? দেখো, সে হচ্ছে সোমবারের সন্ধ্যাবেলাতে সেখানে গিয়েছিল। অর্থাৎ এই যে মানডে, মানডের একটা নির্দিষ্ট পার্ট তোমাকে বলছে। এরকম যখন পার্ট অফ এ ডে থাকবে, অর্থাৎ এই যে 8টা ভাগ তুমি পাইলা, এরপরে কোনো একটা যদি দিন থাকে, ঠিক আছে, এরপরে যদি কোনো একটা দিন বা কোনো একটা তারিখ থাকে, তখন এগুলার পূর্বে সব ভাগ, তখন তুমি দিবা হচ্ছে অন। ঠিক আছে। হি ওয়েন্ট দেয়ার অন দ্য ইভিনিং অফ মানডে। বাট তুমি যদি এই মানডেটা যদি না থাকতো, তখন আমি লিখতে পারতাম কি? হি ওয়েন্ট দেয়ার ইন দ্য ইভিনিং। বুঝছো আমার কথা? জি ভাইয়া। আরেকটা আরেকটা আচ্ছা, আরেকবার বোঝাই, দেখো। মানে আমরা সচরাচর দিনকে 8টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডন, মর্নিং, নুন মানে দুপুর, আফটারনুন বিকাল, ডাক্স মানে হচ্ছে যে গোধূলি লগ্ন যে সময়টা, ইভিনিং মানে হচ্ছে আমরা জানি সন্ধ্যাবেলা, আর রাত নাইট, আর হচ্ছে গভীর রাত লেট নাইট। এই 8টা ভাগে ভাগ করি। এই 8টা ভাগের ক্ষেত্রে আমাদের এই প্রিপোজিশন গুলো বসে। ডনের পূর্বে আমরা সবসময় অ্যাট বসাবো, মর্নিং এর পূর্বে দা সহ, অর্থাৎ ইন দা মর্নিং, নুন অ্যাট নুন, ইন দা আফটারনুন, অ্যাট ডাস্ক, ইন দা ইভিনিং, দেন অ্যাট নাইট, লেট নাইট। এটা হচ্ছে একটা বেসিক। এটা হচ্ছে যেটা ব্যতিক্রম। ব্যতিক্রমটা হচ্ছে এই যে এটা বসাইলাম, এই যে ইভিনিংটা এখানে বসালাম, মানে সচরাচর স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই ইভিনিং এর পূর্বে আমার এখানে ইন বসার কথা ছিল, বাট বসবে না। কখন বসবে না? যখন এই সময়গুলোর পরে আমার আলাদা একটা নির্দিষ্ট দিন অথবা তারিখের কথা উল্লেখ থাকবে। দেখো, এখানে ইভিনিং এর পর একটা নির্দিষ্ট দিনের কথা উল্লেখ আছে। কোন দিন? মানডে, তাই না? উল্লেখ নাই? হ্যাঁ আছে। আছে। যখন কোনো নির্দিষ্ট দিনের কথা আমাকে উল্লেখ করে দিবে, তখন আমি আসলে এখানে দিব হচ্ছে অন। ঠিক আছে। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, গুড। দেন, যেটা আমরা দেখবো এটা হচ্ছে স্পেস রিলেটেড। অর্থাৎ এখন যে প্রিপোজিশনটা দেখবো সেটা হচ্ছে মানে জায়গা বা স্থান রিলেটেড যে প্রিপোজিশনটা, মানে অ্যাট, ইন আর অনের স্থান রিলেটেড যে প্রিপোজিশনটা আমরা খুব ছোটবেলা থেকে খুব সহজভাবে পড়ি। বড় স্থানের পূর্বে আমাদেরকে ইন বসাইতে হবে, এইটার থেকে ছোট স্থানের পূর্বে আমাকে কি বসাইতে হবে? অ্যাট বসাইতে হবে। ঠিক আছে। তাহলে বড় স্থানের পূর্বে ই বসাবো, ছোট স্থানের পূর্বে আমি কি বসাবো? অ্যাট বসাবো। তখন ধরো আমি দুটা সেন্টেন্স দিলাম যে হি লিভস ড্যাশ, ধরো যে বললাম গাজীপুর। ঠিক আছে, গাজীপুর। আচ্ছা, এখানে কি বসাবো? তিন। ইন বসাবো। আচ্ছা, দিলাম ইন। এখন ধরো এরপরে একটা জিনিস আমি উল্লেখ করলাম, হি লিভস ইন গাজীপুর ড্যাশ ঢাকা। তাহলে এবার এই দুইটার কোনটাতে ইন দিবা, কোনটাতে অ্যাড দিবা? এট গাজীপুর ইন ঢাকা।
গাজীপুরে এক, ঢাকাতে ইন। গাজীপুর অ্যাট ঢাকাতে কি ইন। ইন। তার মানে কি আমি যখন দেখবো একটা নির্দিষ্ট, মানে একটা জায়গা মানে তো সেই রাজা, মানে একটা জায়গায় একা থাকা মানে সেই রাজা, তখন আমি ইন বসাবো। আর যখন দুইটা জায়গা থাকবে আমি লক্ষ্য করবো কোনটা বড়, তখন আমি একটাতে ইন বসাবো আর একটাতে হচ্ছে অ্যাট বসাবো। ঠিক আছে, এটা হচ্ছে স্থানের একটা বিষয়। এবং এই অ্যাটের আরো কিছু ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে ধরো বিশ্ববিদ্যালয়ের যদি ক্যাম্পাস বোঝায়, কোনো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলো, বাস স্ট্যান্ড বলো, ঠিক আছে, বাস স্ট্যান্ড, কোনো রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ঠিক আছে, কোনো শপিং মল, অথবা কোনো শপিং মল অর্থাৎ বিশ্ববিদ্যালয়, বাস স্ট্যান্ড, রেস্টুরেন্ট, কোনো শপিং মল বা কোনো রিসোর্ট, এগুলো হচ্ছে একটা স্থানে খুবই ক্ষুদ্র জায়গাকে বোঝায়। ঠিক আছে, তার মানে এই ক্ষুদ্র জায়গা বোঝায় যেহেতু, সেজন্য এইখানেও আমার অ্যাড বসাইতে হবে। আচ্ছা, এর পাশাপাশি অ্যাটের আরো কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা এখানে দেখব। যদি কখনো দেখো তাপমাত্রা, গতি, হার, মূল্য, কি কি লিখলাম? তাপমাত্রা, গতি আর আচ্ছা, তাপমাত্রা, গতি, হার আর আর মূল্য। হচ্ছে মূল্য। এই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তাপমাত্রা, গতি, হার, মূল্য এবং উপরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমি হচ্ছে অ্যাড বসাবো। ধরো আমি দুটো সেন্টেন্স লিখি, ধরো যে ওয়াটার, ওয়াটার বয়েলস ড্যাশ 100 ডিগ্রি, ধরো যে বললাম সেলসিয়াস। ঠিক আছে, তো দেখো এইখানে কোনটা বোঝাচ্ছে? একটা তাপমাত্রা বোঝাচ্ছে না, 100 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ জি ভাইয়া। তাপমাত্রা। তাহলে এখানে আমি কি বসাবো? অ্যাট এক। অ্যাড বসাবো। আচ্ছা, ধরো যে বললাম মেট্রো রেল, তোমার মেট্রো রেলে চলছো? না না ভাইয়া। আরে, মেট্রো রেল, ধরো বললাম রানস ড্যাশ, ধরো যে বললাম 50 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টা 50 কিলোমিটার বেগে একটা যাচ্ছে। তাহলে দেখো এটাকে একটা গতি বুঝাচ্ছে না, 50 কিলোমিটার বেগে? হ্যাঁ আচ্ছা, তাহলে এরকম জি। যখন তুমি দেখবা গতি বুঝাবে, তখন আমি এখানে অ্যাড বসাবো। আবার ধরো আমি বললাম যে আই ক্যান নট, আই ক্যান নট অ্যাফোর্ড, ক্যান নট অ্যাফোর্ড সাচ, ক্যান নট অ্যাফোর্ড ড্যাশ, আচ্ছা, অ্যাফোর্ড দিস এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ কস্ট, মানে আমি খুব দামটা আসলে মানে অ্যাফোর্ড করতে পারতেছি না বা সক্ষম না, এই যে দাম বুঝাচ্ছে বা মূল্য বুঝাচ্ছে, তখন আমি দিব দেব হচ্ছে কি অ্যাড দিব। অর্থাৎ অ্যাটের যে ব্যবহারটা আমার বিশ্ববিদ্যালয়, বাস স্ট্যান্ড, রেস্টুরেন্ট, অর্থাৎ যে ক্ষুদ্র যে জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করে, পাশাপাশি তাপমাত্রা, গতি, হার এবং মূল্য অর্থে। আচ্ছা, এরপরে অনের যে ব্যবহারটা, আমরা অনের ব্যবহারটা একটু দেখার চেষ্টা করব। অন আমরা কোথায় কোথায় ব্যবহার করি দেখবা। প্রথমেত অন ব্যবহার করবো হচ্ছে ধরো পেজ, পেজের নামের ক্ষেত্রে একটা ব্যবহার করা হয় আর অন্য ব্যবহার করা হয়। কিভাবে, কখন, কিভাবে বুঝবো? আচ্ছা, ধরো তোমাদেরকে আমি একটা বই কিনতে বললাম, দেন বই কেনার পর বললাম বইটার 48 নাম্বার পেজ খোলো, মানে ওপেন হচ্ছে কি ওপেন, আমি তোমাদেরকে সাজেস্ট করলাম যে ওপেন ড্যাশ পেজ 48। ঠিক আছে, খুবই স্বাভাবিক একটা বাক্য, তোমাকে 48 নাম্বার পেজ খুলতে বললাম, তখন তুমি দিবা হচ্ছে অ্যাট। ঠিক আছে, বাট আমি যদি এমন কোনো কথা দ্বারা তোমাকে এটা ইন্ডিকেট করি যে ওই বইটাতে একটা উত্তর আছে, বা ওই বইটাতে কোনো মানে ওই পেজে কোনো উত্তর আছে, বা ওই পেজে কোনো সাজেশন আছে, বা ওই পেজে একটা গ্রাফ চার্ট আছে, অর্থাৎ কোনো না কোনো কিছু আছে, তুমি সেন্টেন্স দেখে যদি এটা বুঝো যে উক্ত পেজটার ভেতরে কিছু আছে, সেই আছে অর্থে আমি অন বসাবো। সেই ধরো যে বললাম যে সি দ্য অ্যান্সার, সি দ্য অ্যান্সার, সি দ্য অ্যান্সার ড্যাশ পেজ 48। দেখো এই সেন্টেন্সটার সাথে ওই সেন্টেন্সের পার্থক্যটা দেখো। ওপেন এট পেজ 48 মানে আমি জাস্ট তোমাকে 48 নম্বর পেজটা খুলতে বলছি, মানে ভেতরে কি আছে কি নাই, তুমি কি পাবা কি পাবা না, এটা কোনো ইন্ডিকেট করি নাই। বাট দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য করো, সি দ্য অ্যান্সার, মানে এখানে আমি বুঝাচ্ছি কি 48 নম্বর পেজটাতে তোমার একটা উত্তর আছে। যখন কোনো কিছু আছে বুঝাবে, তখন আমি দিবা হচ্ছে ওপেন অন পেজ 48। বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করবা, যখন আমরা দেখবো অনেক সময় খেলা দেখতে যাই গ্যালারিতে, তো গ্যালারিতে বিভিন্ন সারি থাকে, সারি তো বুঝো, রো, কলাম, সারি, এগুলো বুঝো না? হ্যাঁ ভাই জি। বুঝি। আচ্ছা, এরকম রো শব্দের অর্থ বুঝাইতে আমরা হচ্ছে ইন বসাবো। তাহলে ধরো বললাম
যে উই সিট ড্যাশ দ্য 12 রো। আচ্ছা, উই সিট ড্যাশ দ্য 12 রো, অর্থাৎ আমরা 12 নম্বর সারিতে বসেছি। এই যখন সারি বোঝাবে তখন আমি বসাবো হচ্ছে ইন। আচ্ছা, যখন ধরো মাঝে মাঝে বলি, ধরো তোমরা খুব বড় লোক, তোমার 5 তলা একটা বাড়ি আছে, তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো, তুই কত তালাতে থাকিস? তখন তুমি কি বলবা? যে আমি 3 তলায় থাকি বা 4 তলায় থাকি। এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশন করার সময় আমাদেরকে অনের ব্যবহারটা একটু দেখতে হবে কিভাবে। লাইক ধরো যে বললাম উই লিভ ড্যাশ দ্য সেকেন্ড ফ্লোর। উই লিভ ড্যাশ দ্য সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর মানে আমরা জানি হচ্ছে দোতলা, তাই না? তাহলে দোতলা বোঝাতে আমি যখন ইউজ করবো, অর্থাৎ ফ্লোর যখন থাকবে, খুব সহজ ভাষায় ফ্লোর শব্দটা যখন থাকবে, তখন আমি বসাবো হচ্ছে অন। উই লিভ অন দা সেকেন্ড ফ্লোর। উই লিভ অন দা সেকেন্ড ফ্লোর। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের অনের যে ব্যবহারটা। মানে এই যে এখানে স্থানের একটা খুবই ছোট্ট একটা ছক এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো ওইটাই আমরা ওইখানে ডেসক্রাইব করলাম। এর পাশাপাশি ধরো যখন দেখবা স্ট্রিট বা এভিনিউ এর নাম উল্লেখ করছে, কোনো রাস্তার নাম, স্ট্রিট অথবা এভিনিউ, ঠিক আছে, এভিনিউ এর নাম যখন থাকবে, তখন আমি কি বসাবো? তখন আমি অ্যাড বসাবো। ঠিক আছে, উই লিভ দা 23 স্ট্রিট, মানে আমরা 33 নম্বর সড়কে বসবাস করি। এই যে যখন সড়ক উল্লেখ করবে, এভিনিউ উল্লেখ করবে, তখনও আমি অ্যাড বসাবো। আচ্ছা, পরবর্তীতে একটু লেখার চেষ্টা করি, বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখবো একটু বাই এর ব্যবহার। প্রিপোজিশনে বাইটা আমাদের খুব প্রয়োজন। সর্বপ্রথম বাই যেটাতে লাগে সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। না, আমরা যখন একটা দেখবো এই সেন্টেন্সটা প্যাসিভ মোডে আছে, তখন আমি প্রিপোজিশন হিসেবে অনেক সময় বাই বসাই। পাশাপাশি এই বাইটা বসাবো আরেকটা অর্থে, সেটা হচ্ছে আমার পাশে বোঝাতে। পাশে বোঝাতে কিন্তু বিসাইডও ব্যবহার করা হয়, আমরা জানি। পাশে বোঝাতে বিসাইড বাই ব্যবহার করলে, এক ধরে যে বললাম যে হি সিটস ড্যাশ দা ফায়ার। মানে ধর শীতের বেলায় আমরা মাঝে মাঝে কি করি, মানে আগুন টাগুন ধরায়, মানে একটা আগুন পোহাই, তাই না? মানে তাপ পোহাই। এখানে বললো কি হি সিটস ড্যাশ দা ফায়ার, মানে কি সে কি ফায়ারের উপরে বসছে? না। না, সে যদি পাশে। উপরে বসে তো মরে মরে যাবে, তাই না? মানে যখন পাশে বোঝাবে, অর্থাৎ আগুনের পাশে, পাশে বোঝাইতে আমি বাই ব্যবহার করবো। আর বিসাইডসও ব্যবহার করা যায়। ঠিক আছে। আচ্ছা, মানে বাই এবং প্যাসিভ সেন্টেন্সে এই জিনিসটা আমরা একটু ব্যবহার করার চেষ্টা করব। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে ভ্রমণের মাধ্যম। ভ্রমণের অথবা যাতায়াতের যে মাধ্যম, ভ্রমণের বা যাতায়াতের মাধ্যম কিভাবে? ধরো লাস্ট কোথাও ট্যুরে ট্যুরে গেছো নাকি তোমরা? না ভাইয়া, আরে, কোথাও যাও অনেকদিন নাই? থেকে অনেকদিন থেকে যাওয়া হয় না। আচ্ছা, লাস্ট কোথায় গিয়েছো? আমি লাস্ট গেছিলাম হচ্ছে ভিন্ন জগৎ, রংপুর। আচ্ছা, রংপুর। লাইক ধরো যে বললাম রংপুর ধরলাম। লাইক ধরো আহ হি ওয়েন্ট, রংপুরে কি দিয়ে গিয়েছিলা? বাস। বাস দিয়ে। আছে হি ওয়েন্ট রংপুর, রংপুর ড্যাশ বাস, তাই না? আচ্ছা, দেখো তুমি যে যাতায়াতটা করেছিলা বা তুমি যে ভ্রমণটা করেছিলে, ভ্রমণের মাধ্যমটা কি ছিল তোমার? বাস। বাস ছিল। যখন মাধ্যম বুঝাবে, তখন এরকম বাই ইউজ করবে। এটা হচ্ছে খুব বেসিক। অর্থাৎ তুমি কোথাও পিকনিকে যাচ্ছ বা কোথাও ভ্রমণে যাচ্ছ বা কোথাও যাতায়াত করতেছো, এই যে বাস থাকতে পারে, ট্রেন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে বাই ব্যবহার করবা। এটার আবার একটা ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি? দেখো, এই সেম সেন্টেন্সটা আমি যদি এইভাবে লিখি যে হি ওয়েন্ট, ধরো যে বললাম ঢাকা, ধরো তুমি ঢাকা ঘুরতে গেছো, কোথাও যাও নাই, ঢাকা ড্যাশ দা বাস গিভেন বাই মি। মানে আমি একটা তোমাকে ধরো যে বাস সিলেক্ট করে দিলাম, তুমি সেই বাসে করে ঢাকাতে গেছো, অর্থাৎ তোমার যাতায়াতের মাধ্যম বাস, ঠিক আছে। বাট দেখো এইটার সাথে একটা পার্থক্যটা হচ্ছে, দেখো এটার পূর্বে একটা ডিটারমিনার আছে, মানে একটা আর্টিকেল আছে, সহজ কথা, আর্টিকেল আছে। অর্থাৎ তুমি যখন দেখবা কোনো যাতায়াতের মাধ্যমটা সিঙ্গেল বসছে, মানে তার পূর্বে কোনো কেউ কেউ নাই, আর্টিকেল নাই, ডিটারমিনার নাই, সে একা, তখন আমি বাই ইউজ করবো। বাট যখন কেউ থাকবে, ওয়েন ঢাকা ড্যাশ দা বাস গিভেন বাই মি, তখন আমি কি বসাবো? তখন আমি হচ্ছে অন বসাবো। দুইটা পার্থক্য বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। কি বুঝছো বলো তো?
যদি মাধ্যমটা যদি তার আগে যদি কোনো কিছু না থাকে তাহলে হচ্ছে বাই বসাবো। আবার হুম, যদি মাধ্যমের মানে বাস বা ট্রেন এর পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে অন বসাবো। অন বসাবো। অর্থাৎ আর্টিকেল থাকতে পারে। আবার ধরো যে কোনো একটা সময় নির্দেশ করে দিল, তুমি ধরো 10:30টার ট্রেনে গেলা, ড্যাশ ট্রেন, এই যে একটা সময় নির্দেশ করলো, তার মানে তখন আমি অন বসাবো। বুঝছো? আচ্ছা, আবার ধরো তুমি যখন পায়ে হেঁটে যাও, পায়ে হেঁটে যাওয়া বুঝাইতে ব্যবহার করা হয় অন ফুট। আবার ধরো তুমি ঘোড়ার গাড়িতে চড়ছো কোনোদিন, অন হর্স ব্যাক। ঠিক আছে, না, অন হর্স ব্যাক। তখন ঘোড়ার গাড়িতে চলা, পায়ে চলা বুঝাইতে আমরা অন ব্যবহার করি। আর ট্যাক্সির ক্ষেত্রে, আমরা ট্যাক্সির ক্ষেত্রে স্বাভাবিকভাবে এখানে বাই ট্যাক্সি বাই কার বসাবা। বা ট্যাক্সির ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি, যখন পূর্বে কোনো কিছু থাকবে অর্থাৎ এরকম আর্টিকেল থাকবে, তখন অন না বসে আবার ইন বসে। ইন কার, ইন দা কার, অথবা ট্যাক্সি। মানে সচরাচর মানে মানে ট্যাক্সির এখানে আমার হওয়া উচিত ছিল হচ্ছে অন, বাট কার এবং ট্যাক্সির ক্ষেত্রে অন না বসে আবার এখানে ইন বসতেছে। তো এইটা হচ্ছে তোমার হচ্ছে স্থান কেন্দ্রিক যে ব্যবহারটা, মানে ভ্রমণ বা যাতায়াত কেন্দ্রিক যে ব্যবহারটা, সেই যে জিনিসটা আমরা হচ্ছে এখানে একটু দেখার চেষ্টা করলাম। আচ্ছা, এটা গেল। তো তারপরে ধরো এখানে বাই আরো একটা ব্যবহার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অনুসারে। আচ্ছা, ধরো বললাম যে তোমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে। ঠিক আছে, ধরো বললো যে হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। মানে বললো তোমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে, তাহলে তখন আমি কি দিব? বাই। বাই দিব। আচ্ছা, তাহলে বাইয়ের এই কয়েকটা জিনিস আমরা পাইলাম। আচ্ছা, তারপরে ধরো শপথ করা। আর মাঝে মাঝে বলি না, আল্লাহর কসম আমি এই কাজ করি নাই। ঠিক আছে, মানে আমি মাঝে মাঝে শপথ করি যে সোয়ার ড্যাশ গড আই ডিডেন্ট ডু ইট। আমি বললাম যে আমি আল্লাহর মানে আমি সৃষ্টিকর্তা শপথ করে বলছি যে আমি এই কাজটা করি নাই। এই যে সোয়ার ড্যাশ গড, শপথ করা, সেই অর্থ আমরা ইউজ করব হচ্ছে বাই। আমরা আলটিমেটলি আমরা কিন্তু বাইয়ের কয়েকটা ব্যবহার পাইলাম। একটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সে আমরা সচরাচর বাই ব্যবহার করেই থাকি, পাশে বুঝাইতে আমরা বাই ব্যবহার করব, আবার বিসাইডও ব্যবহার করা যায়। আমরা ভ্রমণ বা যাতায়াতের মাধ্যম বুঝাইতে বাই ব্যবহার করব, বাট সেই মাধ্যমগুলোর পূর্বে যদি আমার কোনো আর্টিকেল থাকে তাহলে অন, শুধু কার এবং ট্যাক্সির ক্ষেত্রে আমি তখন ইন বসাবো। পাশাপাশি বাই আমরা ব্যবহার করব অনুসারে অর্থে, লাইক তোমার ঘড়ি অনুসারে কয়টা বাজে। আর ধরো যে বললাম শপথ বুঝাইতে, তখন আমরা বাই ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা, হয়ে গেল বাইয়ের ব্যবহার। এবার আসবো অফ। অফ আসলে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব? দেখো, অফের অফের নিয়মটা হচ্ছে বাংলা অর্থের সাথে রিলেটেড, এটা হচ্ছে র বা এর। তুমি যখন একটা সেন্টেন্স লিখো, ধরো বললাম যে তোমার বাবার নাম কি, হোয়াট ইজ দা নেম ড্যাশ ইয়োর ফাদার। আচ্ছা, এটা যখন এই সেন্টেন্সটা যখন বাংলা করবা, বাংলাটা কি আসে একটু বলো তো। তোমার বাবার নাম কি? বাবার নাম কি, দেখো বাবা শব্দটার সাথে একটা এক্সট্রা র আসছে না? হ্যাঁ। র। জি। যখন দেখবা বাংলা ট্রান্সলেট করার পর এক্সট্রা র আসতিছে, এক্সট্রা এর আসতিছে, র বা এর, তখন আমি এই র বা এর অর্থে আমি এখানে অফ ব্যবহার করব। ঠিক আছে, মানে অফের নিয়মটা হচ্ছে তোমার ট্রান্সলেশন দক্ষতার উপর খুব একটা ডিপেন্ড করে। পাশাপাশি তোমরা যারা রিডিং পড়ো, বুঝছো, মানে নিয়মিত যারা পত্রিকা পড়ো, তোমাদেরকে বলেছি পড়তে বা যে কোনো গল্পের বই পড়তে, দেখবা পড়ার সময় মানে যদি তুমি রিডিং পড়ার অভ্যাসটা থাকে তাহলে প্রিপোজিশন গুলাও কিন্তু অটোমেটিক চলে আসে। ঠিক আছে, তাহলে অফের যে ব্যবহারটা, এটা আসলে তুমি রুলস পড়ে মনে রাখতে পারবা। র বা এর এর যে একটা বাংলা ট্রান্সলেশনটা থাকে, তোমাকে এইটা একটু ভালো মতো দেখতে হবে। আচ্ছা, এটা গেল আমার অফের যে ব্যবহারটা। এর পরবর্তীতে দেখবো ফর। ফর ব্যবহার করা হয় জন্য অর্থে। ঠিক আছে, আচ্ছা, লাইক ধর এই যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে এইচএসসি শিক্ষার্থীদের জন্য। তাহলে আমি বললাম কি, দিস ক্লাস ইজ অনলি ড্যাশ দা এইচএসসি স্টুডেন্ট। বুঝছো? এই যে তুমি সেন্টেন্সটা পড়লা, মানে খুবই সহজ একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা পড়ার পরে তুমি তুমি যখন ধরো যে বাংলা ট্রান্সলেট করতে যাচ্ছ, মানে ট্রান্সলেশনটা কি হচ্ছে? এই ক্লাসটা শুধু ড্যাশ এইচএসসি দের জন্য। আচ্ছা, জন্য দেখো তুমি যখন ট্রান্সলেশন করতেছো, জন্য কিন্তু লেখা নাই, বাট তোমার কিন্তু মনে চলে আসছে, তাই না? এই যে যখন জন্য হ্যাঁ। জিনিসটা তোমার মনে আসবে, তখন তুমি এখানে ফর ইউজ করবে। যে কোনো কিছু, লাইক ধরো তুমি মাসের বেতন পাইলা, বেতন পাওয়ার পর মায়ের জন্য একটা শাড়ি কিনলা। ঠিক আছে, দেখো শাড়ি যে কিনলা, এটা জন্য মানে কার জন্য কিনলা? ফর মাই
মাদার, তাই না? মাদ- মাদারের জন্য, এই যে জন্য অর্থটা যখন দিবে তখন হচ্ছে ফর ব্যবহার করবে। আমরা যখন প্র্যাকটিস ক্লাসটা করব তখন আসলে এই জিনিসটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। এই ফর আর সিন্স এর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে একসময়, সেটা হচ্ছে মানে ফর, এটা হচ্ছে গণনাযোগ্য সময়, গণনাযোগ্য সময়। আর সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়। তা গণনাযোগ্য কি আর নির্দিষ্ট কি সেটা একটু দেখার চেষ্টা করি। লাইক ধরো যে আমি বললাম আই হ্যাভ বিন রিডিং, মানে আমি ধরো আমি হচ্ছে রিডিং পড়তেছি, মানে কোনো একটা কিছু পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং ড্যাশ 2 আওয়ার্স। ঠিক আছে, এই সেন্টেন্সটা, সেন্টেন্সটা যদি আমি 2 আওয়ার্স এর জায়গায় আমি লিখি ধরো ড্যাশ দা মর্নিং, দ্যাটস দ্য মর্নিং, এটা পার্থক্য লক্ষ্য করো। এই যে ঘন্টা বা মিনিট, ঠিক আছে, বা সপ্তাহ, মাস, আমি কিন্তু বলতে পারি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর। এই যে গণনাযোগ্য যে সময়টা, এই সময়টার পূর্বে আমি কি বসাবো? এই সময়টার পূর্বে বসাবো হচ্ছে ফর। দেখো, তুমি কি বলতে পারবা যে একটা মর্নিং, দুইটা মর্নিং, মানে মর্নিংটা মানে একটা দিন, নির্দিষ্ট দিনটাকে কখনো কিন্তু গণা যায় না। ঠিক আছে, এই যে মর্নিংটা যখন গোনা যাবে না, অর্থাৎ এই যে থেকে অর্থে, তখন আমি ব্যবহার করব হচ্ছে সিন্স, SINCE, অর্থাৎ ধরে অর্থে, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আমি ফর ইউজ করব। আমি সকাল থেকে পড়ছি, দেখো সকাল ধরে পড়ছি কিন্তু হয় না, হয় কি সকাল থেকে, তখন থেকে অর্থটা প্রকাশ করবে, তখন আমি সিন্স বসাবো। মানে তুমি দুইটা ভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে ধরে অর্থে, আর একটা হচ্ছে থেকে, এইভাবেও মনে রাখতে পারো। আবার মনে রাখতে পারো হচ্ছে গণনার যোগ্য সময় নাকি নির্দিষ্ট একটা খুব স্পেসিফিক একটা টাইম বোঝাচ্ছে, তখন আমি সিন্স ব্যবহার করবো। ফর সিন্সের বিষয়টা বুঝছো? হ্যাঁ ভাই। আচ্ছা, গুড। দেন আমরা যাব অ্যালং, বিসাইডস, বিটুইন, অ্যামাং, আর হচ্ছে টু এর ব্যবহার। দেখো অ্যালং মানে হচ্ছে ধার দিয়ে, ঠিক আছে, ধার দিয়ে, বা ধরো যে বললাম সীমান্ত দিয়ে, সীমান্ত ঘেঁষে, সীমান্ত ঘেঁষে। একদম তুমি যখন রাস্তায় হাঁটো, তুমি কি রাস্তার মাঝ দিয়ে হাঁটো? না, সাইড দিয়ে হাঁটি। সাইড দিয়ে হাঁটো, তার মানে কি যে সাইড, এই যে সাইড দেয়া অর্থে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যালং। যেমন ধরো হ্যালো। বললাম যে হি ইজ ওয়াকিং ড্যাশ দা কি রোড, এখন ধরো এখানে একটা গ্যাপ দিল, ইজ ওয়াকিং ড্যাশ দা রোড, সে যখন ওয়াক করতেছে মানে হাঁটতেছে, সে নিশ্চয়ই রাস্তার মাঝ দিয়ে হাঁটতেছে না। ঠিক আছে, তার মানে কি, এই যে রাস্তার যখন একটা পাশ দিয়ে হাঁটে, তোমরা দেখবা যে সকালবেলা আহ মুরব্বী মানুষ যাদের ডায়াবেটিস থাকে তারা কি করে, রাস্তার সাইড দিয়ে দেখবা হেঁটে হেঁটে হাঁটে, হাঁটার অভ্যাস করে। এই যে রাস্তার ধার দিয়ে যে হাঁটা, এই হাঁটা বুঝাইতে আমরা ব্যবহার করবো হচ্ছে অ্যালং। আরেকটা জিনিস ধরো বললাম, ধরো যে আমাদের সীমান্তে কারা থাকে, সীমান্ত পাহারা দেয় কারা? বর্ডার গার্ড, বিজিবি। বর্ডার গার্ড, মানে বিজিপি, তাই না? এক ধরো যে বললাম 20 20 সোলজার্স, মানে বিজিবির 20 সোলজার্স, মানে 20 জন সৈনিক ওয়াজ ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে হচ্ছে নিয়োগ দেওয়া, ডিপ্লয়েড ড্যাশ দা বর্ডার, বর্ডার। বর্ডার মানে কি, আমরা জানি দেশের শেষ প্রান্ত বা দেশের সীমান্ত, সেটার একটা ধার বোঝায়। তাহলে যখন আমি দেখবো কোথাও সীমান্ত অর্থ প্রকাশ করছে, তখনও আমি দেবো হচ্ছে অ্যালং দা বর্ডার। ঠিক আছে, অ্যালং দা বর্ডার, অর্থাৎ কোনো কিছুর একদম ধার দিয়ে, একদম সীমান্ত দিয়ে যখন বুঝাইবে, তখন আমি এই জিনিসটা ব্যবহার করব। আচ্ছা, দেন দেখো বিসাইড আর বিসাইড যে যে পার্থক্যটা আমরা অনেক সময় গুলাই ফেলি। দেখো বিসাইড মানে আমরা একটু আগে পড়েছি বাই অর্থে, অর্থাৎ পাশে অর্থে, তাই না? আচ্ছা, আর বিসাইড যে ব্যবহারটা, এটা হচ্ছে উইদাউট অর্থে ব্যবহার করা হয়, এছাড়াও। বা এছাড়াও অর্থে। ঠিক আছে, এছাড়াও অর্থে, বা ধরো যে ব্যতীত অর্থে। ঠিক আছে, লাইক ধরো তোমার বন্ধুরা তোমাকে না নিয়ে গিয়ে ট্যুরে চলে গেল, ঠিক আছে, বা তোমার সব বন্ধুরা গেল, তুমি গেলা। লাইক ধরো যে বললাম যে এভরি ওয়ান ওয়ান্টস ইট, মানে সবাই এটা চায়। আচ্ছা, আচ্ছা ওইটা তো এক্সেপ্ট অর্থে, সরি। আচ্ছা, এটা হচ্ছে ধরো তুমি হচ্ছে ক্রিকেট খেলতে পারো, খুব ভালো ক্রিকেট খেলতে পারো, তুমি বললা যে আই আই প্লেড ক্রিকেট, CRICKET, আই প্লে ক্রিকেট ড্যাশ ফুটবল।
ঠিক আছে, ড্যাশ ফুটবল। মানে তুমি এখানে বললে কি যে আমি ফুটবলের পাশাপাশি বা ফুটবল ছাড়াও ক্রিকেট খেলি, অর্থাৎ ফুটবল ব্যতীত আমি ক্রিকেট খেলতে পারি। এই যে ব্যতীত অর্থে বা ছাড়া অর্থে আমরা হচ্ছে বিসাইডস জিনিসটা ব্যবহার করি, বিসাইডস। আর একটু আগে যেটা মুছলাম সেটা হচ্ছে এক্সেপ্ট অর্থে, EXCEPT, এক্সেপ্ট। আচ্ছা, এক্সেপ্ট জিনিসটা হচ্ছে ধরো বললাম যে এভরিওয়ান, এভরিওয়ান ওয়ান্টস ইট, মানে সবাই এটা চায়, ড্যাশ, ধরো বললাম শামিম, মানে শামিম বাদে, শামিম ব্যতীত সবাই এটা চায়, তখন আমি দিব হচ্ছে এক্সেপ্ট শব্দটা ব্যবহার। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার বিসাইডস শব্দটা ব্যবহার হচ্ছে এছাড়াও অর্থে বা এটার পাশাপাশি অর্থে। আর হচ্ছে বিসাইড ব্যবহার হচ্ছে পাশে অর্থে। লাইক ধরো বললাম যে ইউ হ্যাভ টু পে এক্সট্রা 50 টাকা ড্যাশ দা 100 টাকা, ড্যাশ দা 100 টাকা। ধরো তুমি হচ্ছে ট্রেন ভ্রমণে গেলা, বুঝছো, ট্রেনের ভাড়া হচ্ছে 100 টাকা। তো তুমি ট্রেনের টিকিট কাটো, তো টিকিট আলা তোমাকে একটা জরিমানা করো, তাই না? জরিমানা করার সময় তোমাকে কি বলবে? তোমাকে ওই ট্রেনের 100 টাকা বাদেও আরো 50 টাকা তোমাকে দিতে হবে, বা 50 টাকা পাশাপাশি তোমাকে 50 টাকা দিতে হবে। ঠিক আছে, মানে ইউ হ্যাভ টু পে এক্সট্রা 50 টাকা, তোমাকে আরো 50 টাকা দিতে হবে, যে এছাড়াও। ঠিক আছে, এছাড়াও অর্থে আমরা তখন ব্যবহার করব বি সাইডস, বুঝছো? এখানে উইদাউট না, তোমরা এছাড়াও অথবা পাশাপাশি বুঝাইতে পারো, পাশাপাশি। বুঝছো বিসাইড আর বিসাইড যে ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, গুড। দেন আমরা দেখবো হচ্ছে বিটুইন আর অ্যামাং। আমরা খুব ছোটবেলা থেকে পড়ি বিটুইন হচ্ছে দুইয়ের ক্ষেত্রে বোঝায়, আর অ্যামাং হচ্ছে অনেকের অনেকের ক্ষেত্রে, মানে দুইয়ের অধিকের ক্ষেত্রে। তো এই জিনিসটা গুড, এটাও কাজে লাগে। বাট আরেকটা জিনিস মনে রাখবা, বিটুইন আরো কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই ব্যবহারগুলো হচ্ছে, ধরো ধরো যে দুইয়ের অধিক যখন দেশের নাম থাকে, ঠিক আছে, অর্থাৎ দুইয়ের অধিক প্রপার নাউন থাকে, প্রপার নাউন দুইয়ের অধিক থাকলে সেখানে ব্যবহার করা হবে। কোনো যদি চুক্তি বোঝায়, ধরো 10টা দেশ মিলে একটা চুক্তি করলো, তো চুক্তিতে তো 10টা দেশ অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই যেহেতু দুইয়ের অধিক, আমার অ্যামাং ব্যবহার করার কথা। বাট চুক্তি বুঝাইতে, কোনো সংস্থা বুঝাইতে আমি হচ্ছে বিটুইন ব্যবহার করবো। কিভাবে? ধরো বললাম যে দেয়ার হ্যাজ বিন আ ট্রিটি, ট্রিটি মানে আমরা জানি চুক্তি, ড্যাশ দা 10 কান্ট্রিজ। ঠিক আছে, মানে ওই নির্দিষ্ট 10টা দেশের মধ্যে একটা কি হয়েছে, চুক্তি হয়েছে। যখন চুক্তি হওয়া বোঝাবে কোনো একটা অধিক, মানে দুই অধিক দেশের মধ্যেও, তখন আমরা কি ইউজ করবো? বিটুইন ইউজ করবো। আর টুটা হচ্ছে কোনো একটা দিকে বুঝায় প্রথমত। টু হচ্ছে একটা নির্দিষ্ট দিকে বুঝাইতে, লাইক আই ওয়ান্ট টু গো, ওয়ান্ট টু গো বগুড়া, এটা হচ্ছে ইনফিনিটিভ। যাই হোক, তুমি ধরো বলতে পারলা যে হি ইজ গোয়িং টু বগুড়া। ঠিক আছে, বগুড়া, তাহলে সে বগুড়ায় যাচ্ছে। ঠিক আছে, টু, এরপরে কি থাকবে? একটা গন্তব্য থাকবে। এই যে গন্তব্য বা নির্দিষ্ট একটা দিক বুঝাবে যখন, তখন তুমি টু ইউজ করবা। এর পাশাপাশি টু হচ্ছে আরেকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটি। অর্থাৎ ভার্বের মানে V1 এর পূর্বে আমরা টু ব্যবহার করি, এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করবে, যে হি ওয়ান্টস টু ডু ইট, হি ওয়ান্টস টু ডু ইট। হি ক্যান নট টু, হি ক্যান নট তো আমাদের মডাল ভার্ব। এই যে ওয়ান্টস টু ডু ইট, আর কি কি হইতে পারে ইনফিনিটিভ? টু ওয়াক ইন দ্য ভাইয়া, মর্নিং, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে V1 এর পূর্বে যখন দেখবো একটা গ্যাপ আছে, তখন আমি হচ্ছে টু ব্যবহার। ঠিক আছে, ভাইয়া, প্রতি এরকম কিছু হয় না? প্রতি টু এর ব্যবহার, হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদীকে। ঠিক আছে, যেমন হি ইজ এডিক্টেড টু মি। হি ইজ অ্যাডিক্টেড টু মি, সে আমার, আমার প্রতি অ্যাডিক্টেড, গুড। এটাও হইতে পারে প্রতিবার দিকে। আমি অর্থ যখন পড়াইতাম তখন বোঝাতে চাচ্ছিলাম প্রতি, আর হচ্ছে দিকে বুঝাইতে আমি, লাইক ধরো আমি একটা ইমেল পাঠাবো। ঠিক আছে, আই সেন্ট অ্যান ইমেল ড্যাশ ইউ, মানে আমি তোমার দিকে বা তোমার প্রতি একটা ইমেল পাঠাইছি, একটা দিকে পাঠাইছি, কোন দিক? সেটা হচ্ছে তোমার দিকে। তখন আমি কি ব্যবহার করবো? টু ব্যবহার করবো। মানে এই জিনিসটা হচ্ছে তোমাকে আসলে একটু অর্থ বুঝে বুঝে তোমাকে দেখতে হবে, বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। এরপরে আমরা এই জিনিসগুলা কাল দেখবো। আমরা ডাইয়ের যে ব্যবহারটা দেখবা, ডাই মানে মৃত্যু অর্থে ডাই বিভিন্ন ব্যবহার আছে। ঠিক আছে, মানে মরা, মারা, মারা যাওয়ার।
ডায়ের ক্ষেত্রে যখন দেখবা কোনো রোগের নাম, রোগে যখন মারা যায়, লাইক কেউ কলেরাতে মারা গিয়েছে, কেউ করোনাতে মারা গিয়েছে, কেউ ক্যান্সারে মারা গিয়েছে, বা কেউ ডায়াবেটিসে মারা গিয়েছে, কোনো যে কোনো কিছুতে মারা যেতে পারে। যদি তোমার মারা যাওয়ার কারণটা রোগ হয়, তখন আমি লিখবো হচ্ছে ডাইড অফ। ঠিক আছে। আচ্ছা, তুমি যখন কোনো অ্যাক্সিডেন্টে মারা যাবে, একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছো ধরো, তখন দিবা হচ্ছে বাই। ঠিক আছে। আই হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। কোনো অতিরঞ্জিত কোনো কিছুর কারণে, কারণে অর্থে ধরো তুমি খুব খাইতে পারো, ঠিক আছে, অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফুলে মারা গেছে, একটা কারণ। এই রিজনের ক্ষেত্রে অর্থাৎ অতিরিক্ত কোনো কিছুর ফলাফল বুঝাইতে তুমি ডাইট ফ্রম ওভার ইটিং বলতে পারো। আবার ধরো খুব ব্যথা পাইছো, ঠিক আছে, মানে তুমি ওন্ড, আহত হইছো। ওন্ড, আহত হওয়া। এই যে আহত হওয়ার ফলে মানে একটা পরিণতিতে তুমি হচ্ছে মারা গেছো, তখনও তুমি ডাইট ফ্রম দেওয়ার চেষ্টা করবে। আবার দেখবা কোনো ভালো কাজের জন্য, ঠিক আছে, ভালো কাজের জন্য যখন মারা যাবা, তখন দিবা হচ্ছে ডাইট ফর। হি ডাইট ফর কান্ট্রি, মানে দেশের জন্য যারা মারা যায় তারা তো অবশ্যই ভালোর জন্যই মারা যায়, তাই না? হি ডাইট ফর কান্ট্রি, হি ডাইট ফর দ্য ওয়েলফেয়ার অফ সোসাইটি, অর্থাৎ সোসাইটির একটা ভালো কাজের জন্য, মঙ্গলের জন্য সে মারা গেছে, তখন আমি ডাইট ফর দিব। যখন তুমি দেখবা শান্তিতে, আচ্ছা এটা হবে যুদ্ধে, বুঝছো, যুদ্ধে, যুদ্ধে মারা গেছো, শান্তিতে মারা গেছো, বা দরিদ্রতায় মারা গেছো, ঠিক আছে, পোভার্টিতে মারা গেছো, তখন দিবা হচ্ছে ডাইড ইন ওয়্যার, ডাইড ইন পিচ। ঠিক আছে। ডাইড ইন পোভার্টি, পোভার্টি, এই জিনিসটা। দেন তুমি যখন কোনো কাজ করতে মারা যাও, ডাইড ইন হারনেস, অথবা ডাইড ইন সার্ভিস। ধরো তুমি অফিসে কাজ করতেছো, কাজ করতে করতে মারা গেলা, তখন দিবা হচ্ছে ডাইড ইন। অবহেলায় বা অবজ্ঞায় যখন মারা যাবা, তখন দিবা ডাইড থ্রো নেগলিগেন্স। নেগলিগেন্স মানে জানি আমরা অবহেলা। দেন যখন তোমরা অপ্রচলিত, অর্থাৎ ধরো খুব পুরনো একটা ট্রেডিশন, ধরো আগে গ্রাম বাংলা একটা ট্রেডিশন কি যাত্রাপালা হইতো, তোমরা আমরাও কখনো দেখি নাই, বা আমাদের জেনারেশন কখনো দেখে নাই, বা আমাদের বাবা মারা দেখেছে হয়তো। এটা একটা ট্রেডিশন, এই ট্রেডিশনটা কি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কোন একটা ট্রেডিশন হারিয়ে যাওয়া বা কোনো কিছু বিলুপ্তি পথে চলে যাওয়া বুঝাইতে আমি তখন ব্যবহার করবো হচ্ছে ডাইট ডাউন। ঠিক ঠিক আছে। কোনো কিছু অপ্রচলিত অর্থে ডাইট ডাউন, লাইক দ্য ট্রেডিশন হ্যাজ ডাইট ডাউন, মানে ট্রেডিশনটা আছে, মানে যাত্রাপালা ট্রেডিশনটা এখনো আছে, বাট সেটা খুবই অপ্রচলিত, মানে এখন আর সেটার ব্যবহার নাই। সে অপ্রচলিত অর্থে আমি এরকম ডাইট ডাউন ব্যবহার করব। আর যে জিনিসটা আসলে একেবারেই বিলুপ্ত হয়ে, লাইক ধরো যে ডাইনাসর পৃথিবীতে আগে একটা সময় এক্সিস্ট করতো, বাট এখন আর নাই। ঠিক আছে। ডাইনাসর যখন আমি লিখবো, তখন লিখবো হচ্ছে কি দ্য ডাইড আউট, ডাইড আউট। আবার ধরো মোরালিটি, আমরা তো সব শয়তানের জাত, মানে আমাদের নৈতিকতা একবারে মরে গেছে, ঠিক আছে। তাহলে তখন আমি কি লিখবো, যে মোরালিটি ইজ ডাইং আউট গ্র্যাজুয়াল। এই বিষয়গুলো হচ্ছে আমরা ডাইয়ের ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করি। আচ্ছা, এরপর একটা জিনিস থাকে মেড অফ আর মেড ফ্রম, অর্থাৎ উপকরণ অর্থে মেড অফ, মেড ফ্রম। আরেকটা জিনিস পাবা সেটা হচ্ছে মেড ইন। ঠিক আছে, আরেকটা জিনিস পাবা সেটা হচ্ছে মেড ইন। তাহলে মেড অফ, মেড ফ্রম, মেড ইন, দুইটা জিনিস। ধরো আমরা অনেকে জানি পরীক্ষার যে প্রশ্নপত্র, কাগজ, কাগজ বানায় কি দিয়ে বলো তো? বাস। বাঁশ বা কাঠ দিয়ে। বাঁশ দিয়ে, তাই না? আর পরীক্ষা যখন দিতে যায়, তখন অনুভব হয় যে পরীক্ষার প্রশ্ন হচ্ছে বাঁশের তৈরি। যখন দেখো এই যে প্রশ্ন বা কাগজ, কাগজটা যে বাঁশ দিয়ে তৈরি হয়েছে, তুমি কি কাগজে সেটা মানে বোঝা যাচ্ছে? না। না। আচ্ছা, তার মানে কি এই যে কাগজ তৈরির যে উপকরণ, এটা হচ্ছে বোঝা যায় না, যায় না। বাট ধরো আমি যে একটা পেন, ধরো একটা পেন বানাইলাম, এই পেন তৈরির উপকরণ কি হইতে পারে? একটা প্লাস্টিক হইতে পারে, তাই না? বা ধরো একটা টেবিল বানাইলা, টেবিল তৈরির উপকরণ কি? উড। কাঠ। 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 তা তুমি যখন একটা টেবিল বানাইলা, উপকরণটা কি দেখা যায়? কাঠ দেখা যায়? বোঝা জি। যায়। হ্যাঁ, বোঝা যায় বা দেখা যায়, তাই না? তার মানে কি আরেকটা জিনিস হচ্ছে উপকরণ বোঝা যায়। ঠিক আছে, বোঝা যায়। আচ্ছা, এই যে দুইটা জিনিস, তাহলে উপকরণ বোঝা যায় না এটা একটা পার্ট, উপকরণ বোঝা যায় এটা আরেকটা পার্ট। তুমি যখন দেখবে উপকরণ বোঝা যায় না, তখন ব্যবহার করবা হচ্ছে ফ্রম, মেড ফ্রম। ঠিক আছে। আর যখন দেখবো উপকরণ বোঝা যায়, তখন ব্যবহার করবা হচ্ছে মেড অফ। লাইক ধরো যে বললাম দ্য টেবিল ইজ মেড অফ উড, যখন বোঝা যাচ্ছে দেখো টেবিলটা হচ্ছে কিসের তৈরি? কাঠের তৈরি। এবং এটা এই যে উপকরণটা, এই টেবিল এক্সিস্ট করে, দেখা যায় বা বোঝা যায়, তখন আমি দেবো হচ্ছে মেড অফ উড। আর যখন ধরো যে দ্য পেপার ইজ মেড অফ ব্যাম্বো, বা বাঁশ, বাঁশটা কিন্তু দেখা যায় না। লাইক ধরো যেটা বললাম যে যে পিপুল মানে মানুষ, অথবা ধরলাম ম্যান, ম্যান ইজ
মেড ড্যাশ, আমরা আমরা কিসের তৈরি? মাটি। সয়েল মাটির মাটি। তৈরি, তাই না? সয়েল। মাটির নিচে সয়েল দিতে পারো না। তাহলে দেখো, আমরা যে মাটির তৈরি কোথাও কি দেখা যায়, বোঝা যায়? না। রক্ত কাটলে মানে কাটা, আমরা যখন কোনো কিছু কেটে ফেলি রক্ত বেরোয়, মাটি বের হয় না। তার মানে উপকরণ বোঝা যায় না, তাহলে উপকরণ যখন বোঝা যায় না, তার মানে এখানে কি দিব আমি? ক্রম। ফ্রম অফ। দিব। ফ্রম। ডিলস ইন আর ডিল উইথ এর যে ব্যবহারটা, ডিল ইন হচ্ছে ব্যবসা করা অর্থে ব্যবহার করা হয়, ডিল উইথটা হচ্ছে আচরণ। ঠিক আছে, কোনো কিছু আচরণ করা, কোনো কিছু হ্যান্ডেল করা, সেই জিনিস ব্যবহার করা হচ্ছে আমরা ডিলস ইন ব্যবহার করি। হি ডিলস ইন রাইস, রাইস মানে হচ্ছে কি, সে হচ্ছে ধানের ব্যবসা চাল। করে। ঠিক আছে, আর হি ডিলস ওয়েল উইথ দ্য কাস্টমার, সে কাস্টমারদের সাথে খুব ভালো ভালো। ব্যবহার করে। তো এইটা হচ্ছে তোমাদের মানে প্রিপোজিশনের হাফ পড়া। মানে আমরা খুবই, এখনো শেষ হয়নি কিন্তু, আরো পড়া আছে। এটা হচ্ছে আমরা তোমাদের সেকেন্ড পেপারে, একাডেমিক পেজের সেকেন্ড পেপারে যে নেক্সট ক্লাসটা হয় কবে হবে আবার? আজকে সোমবার, আবার মঙ্গল বুধবারে হবে শত, তাই না? আমরা হচ্ছে সোমবার আর বুধবারে সেকেন্ড পেপারে ক্লাসটা করি। তো বুধবার হচ্ছে প্রিপোজিশনের আরো কিছু জিনিস আমরা দেখি। দেন আমরা পরবর্তী সপ্তাহে প্রিপোজিশনটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো, কারণ প্রিপোজিশনটা কিন্তু খুব প্র্যাকটিসের একটা বিষয়। বেসিকটা ক্লিয়ার করবো, দেন প্র্যাকটিস করবো, এবং তোমাদের যে এখন কাজ, সেই কাজটা হচ্ছে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া শুরু করবে। বুঝছো যারা জমে আছো? হ্যাঁ ভাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে কোনো বই থেকে পড়তে পারো, যে কোনো বই থেকে, সব বইতে প্রায় সেম থাকে দেখবা। ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু একটা মুখস্থ টপিক, ওইটা নিজে নিজে পড়ার চেষ্টা করো। আমরা ক্লাসে আজকে কিছু রুলস দেখাইলাম, আগামী দিন ক্লাসে আরো কিছু ডিপ রুলস দেখাবো। দেন আমরা প্র্যাকটিসে যাওয়ার চেষ্টা করবো, তাহলে দেখবো তোমাদের প্রিপোজিশন থেকে যে ডাউট গুলা থাকে, ডাউট গুলা থাকবে না। আর যেহেতু আজকে ফেসবুক ক্লাসটা লাইভে ছিল, তোমাদের খুব একটি হয়তো কমেন্ট পড়ছে না। তো আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তোমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাসনিম আরা বলছো পেজেরটা দেখাই দিই। আচ্ছা, পেজের বিষয়টা হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম তুমি 10 নাম্বার পেজ খুলো, তার মানে কি ওপেন এট পেজ 10। ঠিক আছে, ওপেন এট পেজ 10, আমি বললাম 10 নাম্বার পেজ খোলো, খুব স্বাভাবিকভাবে। আমি আরেকটা সেন্টেন্স বললাম যে সি দা, ধরো যে বললাম একটা বই ছাপা হয়েছে, বই তোমার ছবি আছে, সি ইয়োর পিকচার, সি ইয়োর পিকচার ড্যাশ দা পেজ 2, মানে একটা বইয়ের 2 নাম্বার পেজে তোমার ছবি আছে। দুইটা সেন্টেন্সে লক্ষ্য করো, প্রথম সেন্টেন্সটা কিন্তু খুবই স্বাভাবিক, খুবই মানে সাধারণ একটা সেন্টেন্স। পেজের ভিতরে কিছু আছে নাকি নাই আমি কিছুই জানি না, আমি তখন আমি বসাবো হচ্ছে যখন আমি একটা সেন্টেন্স দ্বারা উপলব্ধি করতে পারবো যে এই পেজটা আসলে নির্দিষ্ট কোনো কিছু আছে এর ভিতরে, বা এই পেজের মাধ্যমে আমাকে নির্দিষ্ট একটা কিছু করতে বলছে, তখন আমি বসাবো হচ্ছে অন। তাহলে অ্যাট আর অন, তাসনিম বুঝছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা বাকি জিনিসটা নেক্সট ক্লাসে দেখবো প্রিপোজিশনে, তোমরা এগুলো একটু দেখার চেষ্টা করো আর বেশি বেশি প্র্যাকটিস করবো। দেন আমাদের হচ্ছে তোমরা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এখন থেকে পড়া শুরু করতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।